সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরি করছে কিনা ভেবে দেখার দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেছেন, মনে হচ্ছে আরেকটা বিপ্লব আসন্ন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরের প্রত্যাশা প্রাপ্তির হিসেবে চলছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় গণ অভ্যুত্থানের 2 বছর। আর ইনি আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য বিএনপি, অধ্যাপক ডক্টর আসিফ শাহান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। গণহত্যা নিয়ে অনুশোচনা নেই আওয়ামী লীগের। দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। আমদানিকারক চক্রের কাছে 17 বছর নত ছিল দেশ। অপশাসনের কারণে ঝুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত বললেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের সংবাদ যে বিষয় দিয়েছি গণ অভ্যুত্থানের 2 বছর। বাবুল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গণ অভ্যুত্থানের 2 বছর আমরা প্রতি বছরই প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলাই। এবছরও শুরুতেই আমরা প্রত্যাশা প্রাপ্তির হিসাবটা একটু জানতে চাই। জনপ্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে বা কতটুকু পূরণ করা গেছে? মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা ছিল, এতগুলো মানুষ শহীদ হইলেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এই সরকারের যে 6 মাস, সেই 6 মাসের মধ্যে কতটুকু প্রত্যাশা পূরণ করা গেছে, এর আগে কতটুকু পূরণ হয়েছে? জি, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আমার 2 সহ-আলোচক, দর্শক শ্রোতা, সবাইকে আমার সালাম। আজকে 5ই আগস্ট আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার 2 বছর পূর্তি হলো আজকে আর কি। এই দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং কি বলবো, সমুজ্জ্বল থাকবে যতদিন এই দেশ থাকবে, মানুষ থাকবে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের 90 এবং আমাদের এই 24, এটা বাঙালি জাতির জীবনে, বাংলাদেশের মানুষের জীবনে, জাতির জীবনে একটা অনন্য উজ্জ্বল ভূমিকা হিসেবে থাকবে। ধরেন, এই যে আমাদের এই অর্জন, আমরা কি পেলাম 2 বছরে, কি পেলাম না, সেই হিসাব যদি আপনি করতে যান তো এটা তো বিস্তর আলোচনা। আমরা অনেক কিছুই পেয়েছি। প্রথম কথা হলো, আমরা একটা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট এই জাতির জীবনে। দ্বিতীয় কথা, আমরা একটা গণতান্ত্রিক সমাজের যাত্রা শুরু করেছি। এটা আমাদের একটা বড় অর্জন বলে আমরা মনে করি। এই গণতন্ত্রের যাত্রার মধ্যে ব্যত্যয় হবে, ভুল হবে, ডিবেট হবে, তর্ক হবে, বিতর্ক হবে, হ্যাঁ, সব কিছু হবে। এখানে পাওয়া না পাওয়ার আক্ষেপ বেদনা থাকবে, কথা বলবার স্বাধীনতা থাকবে, সব কিছু থাকবে। তারপরে আবার অপূর্ণতাও থাকবে। 2 বছর তো অনেক বড় সময়, তা না। আর একটা গণ অভ্যুত্থান একটা জাতির জীবনের সব কিছু পরিবর্তন করে দিতে পারে। এটা কোনো সমাজ বিপ্লব না, তাই না? অনেক ঘটনা আছে, অনেক প্রত্যাশা। আমাদের ধরেন ছোট দেশ, বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের এখানে, আমাদের প্রচুর সমস্যা, সংকট, আমাদের দারিদ্র্য, আমাদের বেকারত্ব, আমাদের হাহাকার, অনেক কিছু আছে। সেটাই 2 বছরের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে দেবে, এটা কোনো জাদুর চেরাক না। তবে আমাদের শাসন ব্যবস্থা যেটা, সেই শাসন ব্যবস্থার যে পরিবর্তন, সেটা যেমন আমি যদি বলি, এই 2 বছরে এখানে শাপলা চত্বরের মতো কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। এই 2 বছরে কেউ ওই যে আয়নাঘর নামক যে একটা জায়গা, 41 ফিট বাই ইঞ্চি বাই 3 ফিটের মতো যে জায়গায়, সেখানে বছরের পর বছর কাউকে বসত করতে হয় নাই। একজন ছাত্র গুলি করে কেউ সরকারের পক্ষ থেকে হত্যা করা হয় নাই, আমি যতটুকু জানি। ভুল হতে পারে আমার। কেউ গুম হয় নাই, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই, কোনো একটা গণমাধ্যম কোনো পত্রিকা বন্ধ করে দেয় নাই। হ্যাঁ, এই পরিবর্তনগুলো হয়েছে। কথা বলবার স্বাধীনতা আছে, তার মধ্যে ব্যত্যয় আছে, এর মধ্যে মারামারি হয়েছে, এর মধ্যে ত্রুটি বিচ্যুতিও হয়েছে, সরকারের ব্যর্থতা আছে, সফলতা আছে অনেকগুলা।
জনবান্ধব কর্মসূচি আছে, সব কিছু আছে, সব মিলিয়ে আমাদের যাত্রা। হ্যাঁ, এখানে একটা পার্লামেন্ট হয়েছে, গণতান্ত্রিক পার্লামেন্ট, সেখানে বিতর্ক হচ্ছে, ডিবেট হচ্ছে, ওয়াকআউট হচ্ছে, হ্যাঁ, কথা হচ্ছে, সব হচ্ছে, সংসদ চমৎকার সংসদ চলছে। আমি বিশ্বাস করি এই ধারা যদি অব্যাহত থাকে, এই ভুল ত্রুটি বা সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে পারবো। জি, অধ্যাপক ডক্টর আসিফ সাহান, জুলাই 5 আগস্টের পরে আমরা দেখলাম যে জুলাই তো সবাইকে এক কাতারে এনেছিল, এবং এরপরেই দেখলাম যে রাজনৈতিক দলগুলো বা গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত হয়ে পড়লো। এর মাঝে আরেকটা জিনিস আসলো যে জুলাইয়ের কৃতিত্ব দাবি করা বা জুলাইকে কুক্ষিগত করা হয়েছে, এরকম অভিযোগগুলো এসেছে। আসলে জুলাইকে কুক্ষিগত আসলে কারা করছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে যে কথাটা বললেন যে জুলাইয়ের সময় একটা ঐক্য ছিল, দেখুন যেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের সময় আমরা যেটা দেখেছি, এই ঐক্যটা হচ্ছে কি আপনার একজন কমন এনিমি আছে, আপনার একজন কমন শত্রু আছে। সেটা হচ্ছে তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যেই কর্তৃত্ববাদী শাসন যেটা এসেছিল, সেটা ছিল আপনার কমন এনিমি। তো আপনি একটা কমন এনিমিকে উৎখাত করবার জন্য আপনারা সবাই মানে সকল রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দলই তো না, এখানে হচ্ছে গিয়ে সিভিল সোসাইটি, শ্রেণী পেশার সকল মানুষ একসাথে হয়েছে। তো যেটা হয়, যের মধ্যে রাজনৈতিক দলগুলো হচ্ছে অর্গানাইজ শক্তি, বাকি যারা তারা তো হচ্ছে গিয়ে একটা বিশেষ মুহূর্তে তারা হচ্ছে গিয়ে একসাথে হয়েছেন। তো যখন এটা শেষ হয়ে গেল, যখন কমন এনিমি চলে গেল, তখন যাদের অর্গানাইজ করার সে ক্যাপাসিটি নেই, তারা এক জায়গায় একটু ধামাচাপা পড়ে গেলেন। আর যাদের অর্গানাইজ করার ক্যাপাসিটি আছে, পলিটিক্যাল পার্টিগুলো, তাদের যেহেতু কমন এনিমিটা ডিসঅ্যাপিয়ার করেছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার যে নিজস্ব স্বার্থ, নিজস্ব ক্ষমতা আসে না, এটা কর্মসূচির কথা আমি বলছি না, আমি বলছি হচ্ছে কি এটা ইন্টারেস্ট, যেটা সেই ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করা। আমি ক্ষমতায় আসতে চাই, আমি আরো সামনে এসে চাই, এইটার জন্য এক্স্যাক্টলি আমার কি কি করতে হবে সেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে ফোকাসটা। দিস ইজ প্রিটি নর্মাল, এটা পৃথিবীর সকল দেশে সকল জায়গাতে এই ঘটনা ঘটেছে, বাংলাদেশেও একই ঘটনা ঘটেছে। বরং এই জিনিসটা টিকে থাকবে এইটা আশা করাটা এক ধরনের একটা নাইভ চিন্তা ভাবনা, এটা আসলে দুনিয়ার কোথাও হয় না। সো এইটার এরকম বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু জিনিস ছিল না। এখন তারপর আপনি যে কথাটা বললেন যে জুলাইয়ের কৃতিত্ব জুলাই তো আমরা বলি সবার, হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যেটা আমি বললাম যে পলিটিক্যাল পার্টিগুলো যখন তার নিজস্ব ইন্টারেস্ট যেটা সেটা প্রিজার্ভ করার জন্য বা সেই উদ্দেশ্যে যখন কাজ করলো, জুলাই তখন এসেনশিয়ালি বিকামস আ টুল ফর ডুইং দ্যাট। এবং এই ক্ষেত্রে এটা আপনি কোনো একক রাজনৈতিক দলকে যে হচ্ছে গিয়ে দাবি করবেন, আমার মনে হয় না যে সেটা পরিপূর্ণভাবে দাবি করাটা হচ্ছে গিয়ে ঠিক হবে। কারণ এখানে যে শুধুমাত্র জুলাইয়ের দখলদারিত্ব বা জুলাইকে দখল করার যে ব্যাপারটা শুধু যে এই বক্তব্য আসছে সেটা না, আবার হচ্ছে গিয়ে কেউ কেউ জুলাই ধারণ করেন না, এর বিপরীত বক্তব্যটাও তো চলে এসেছে। তো জুলাই আসলে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা পলিটিক্যাল পার্টিগুলো কখনো ইউজ করেছে হচ্ছে গিয়ে তার যে স্বার্থ সেটাকে ব্যবহার করার জন্য। এগেইন আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, মনে হতে পারে যে হচ্ছে গিয়ে তাহলে কি পলিটিক্সে মোরাল বা কিছু নাই, আপনি এক একভাবে পলিটিক্সকে অ্যানালাইসিস করতে পারেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা র্যাশনাল অ্যাক্টর, সে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে, তার সেই ইউটিলিটি ম্যাক্সিমাইজের জায়গায় জুলাই যেভাবে পড়ে সেইভাবে হচ্ছে গিয়ে সেটা করছে। আপনি যদি দেখেন এনসিপির জন্য জুলাই হচ্ছে বেসিক্যালি, সে তো বলছেই সে একটা মুভমেন্ট পার্টি, এই মুভমেন্ট থেকে উঠে আসা। সো জুলাই হচ্ছে তার অস্তিত্বের সাথে পরিপূর্ণভাবে জড়িত। সো সেই জায়গা থেকে জুলাইয়ের একটা ওনারশিপ দাবি করার একটা ব্যাপার তার আছে। আপনি যদি জামাত ইসলামের দিকে তাকান, তাহলে জামাত ইসলামকে আপনি দেখবেন যে 71 তার জন্য সবসময় একটা ডিফিকাল্ট সময়, এবং এইটার হচ্ছে কোনো ধরনের জাস্টিফিকেশন তার নাই। তো জামাতের দিক থেকে যেটা করার চেষ্টা হয়েছে যে আমি 24 দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি কিনা, বা 71 আমার যে ভূমিকা সেটাকে সরিয়ে রেখে 24-এর উপরে জোর দিলে সেটার হচ্ছে গিয়ে এক ধরনের কি বলবো আমি, যে অনুশোচনা বা ইসে হয় কিনা, সেই দিক থেকে এটাকে দখল করার একটা টেন্ডেন্সি এই জায়গাটাতে হচ্ছে গিয়েছিল। বিএনপির দিকে যদি তাকান, তাহলে বিএনপি হচ্ছে গিয়ে শুধুমাত্র ওই পার্টিকুলার পয়েন্টটা যদি তারা ধারণ করে, তাহলে তাদের যে 14-15 বছরের যে আন্দোলন সেটাকে হচ্ছে গিয়ে আবার তার হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো জুলাই তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে সাথে এই সংগ্রামের যে ব্যাপারটা সেইটাকে সে আরও বেশি হাইলাইট করবার হচ্ছে গিয়ে চেষ্টা করেছে অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট। এবং দেখুন এই প্রত্যেকটা, যেটা আমি বললাম যে প্রত্যেকটার পেছনে একটা ইন্টারেস্ট আছে। এনসিপির জন্য এটা তার অস্তিত্বের কোয়েশ্চেন, যে আমাদের জন্য এটা হচ্ছে গিয়ে তাকে একটা রিডেমশনের জায়গা ক্রিয়েট করার, বিএনপির জন্য এইটা হচ্ছে গিয়ে মুভমেন্টে তার ভূমিকা, কিন্তু একই সাথে সে যে সবচেয়ে বড় দল সেই জায়গাটা থেকে। সো আপনি যে বলছিলেন যে এই ব্যাপারটা কেন ঘটছে, এটা ঘটার মূল কারণটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে যে ন্যাশনালি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার অবস্থানটাকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে জুলাই কার, এই বিতর্ক যদি আমরা করি তাহলে জুলাই হারিয়ে যাবে। এটা কি? এটা ঠিক, এটা হচ্ছে খুবই আদর্শিক একটা বক্তব্য। যদি
এরকম আদর্শিক একটা বিশ্বে বা দেশে আমরা বসবাস করতাম তাহলে খুব ভালো হতো। অ্যান্ড যেটা আমি বললাম যে দিস ইজ সামথিং উই ওয়ান্ট, কিন্তু পলিটিক্সে হোয়াট উই ওয়ান্ট আর হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক্যালি আমি কি পজিশন নিব, দুইটার মধ্যে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স থাকে। সো আমার আদর্শ এটা হতে পারে, এবং ওনার পয়েন্টটা ভুল না। যদি হচ্ছে গিয়ে, কারণ এখানে আরেকটা বিপদ যেটা ঘটে, জুলাইয়ের ওনারশিপ নিয়ে আপনি যখন মারামারি করবেন তখন আপনি ফ্যাক্ট ডিস্টর্ট করবেন, আপনার তথ্যের ডিস্টর্শন হবে। তথ্যের যখন একবার ডিস্টর্শন শুরু হবে, ক্রেডিট ক্লেম করতে গেলে সেটা হবে, তখন বেসিক্যালি যেই রাজনৈতিক দলটা জুলাইকে কমপ্লিটলি অস্বীকার করে, এটা তার জন্য একটা অপরচুনিটি তৈরি করে। সে হচ্ছে ওই ডিস্টর্শনের সুযোগ দিয়ে তার যে রেসপন্সিবিলিটি সেটাকে সে ডিনাই করার জায়গায় হচ্ছে গিয়ে চলে যাবে, যেটা জুলাইকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এক্স্যাক্টলি সেই ঘটনাটা ঘটবে। সো আদর্শিক জায়গা থেকে সেটা ঠিক আছে, বাট আনফর্চুনেটলি পলিটিক্স একটা প্র্যাকটিক্যাল গেম, সেখানে সবসময় এই কাজটা হয়তো হবে না। মাহফুজ ভাই, আজকে আপনাদের আমির বলেছেন যে পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাতে আরেকটি বিপ্লব আসন্ন। কি পরিস্থিতি দেখছেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সময় টেলিভিশন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সম্মানিত সহালোচক দয়, যে বিষয়টা বললেন, আসলে পরিস্থিতি তো আপনি দেখছেন, আমরা দেখছি সবাই, যে 5ই আগস্ট আজকে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান, গণঅভ্যুত্থান যে নামে আমরা ডাকি, সেই জুলাই বিপ্লবের আজকে দ্বিতীয় বর্ষপূর্তি বা বার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি। কিন্তু সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে জাতীয়ভাবে এটা আমাদের একটা আনন্দের দিন বা সম্মানের, মর্যাদার, গৌরবের দিন। সেখানে আমরা দেখলাম যে একদম জাতীয় অনুষ্ঠানেই কিন্তু আমাদের রাষ্ট্রপতি স্বয়ং এটার জন্য দুঃখ প্রকাশ করছেন, এবং আমাদের জাতীয়ভাবে আমরা অপমানিত হলাম। যে হচ্ছে যে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, সেখানে বিদেশি কূটনীতিকরা তাদের মানে নিরাপত্তার ইয়ে দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, এবং রাষ্ট্রপতি মানে খুবই বললেন যে আমি খুবই দুঃখিত এরকম একটা পরিস্থিতি। আমরা সেখানে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে আসলে জুলাইকে নিয়ে টানাটানি করলে কি হবে, মানে জুলাই হারিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম সেই জুলাইয়ের যেই উপরে যেই ডকুমেন্টারি রাষ্ট্রীয়ভাবে যেটা প্রদর্শিত হলো, সেখানে দেখা যাচ্ছে যে আবু সাইদ নাই, সেখানে দেখা যাচ্ছে যে আমার জুলাই এক দফার ঘোষক 3 আগস্ট বা ওই সময় নাহিদুল ইসলাম নাই, বা হচ্ছে যে সেখানে অন্য কাউকে ঘোষক দাবি করা, এবং হচ্ছে যে এখানে সবাইকে মিলে যে আমরা উদযাপনটা করার কথা ছিল, বিশেষ করে জুলাইয়ের পক্ষে যারা ভূমিকা রেখেছে, সে জায়গায় আমরা দেখলাম যে অনেক মানে এটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে মানে অবদমিত করেছে বা আমাদেরকে খাটো করেছে, এবং সেটা রাষ্ট্রপতি বলেছেন। তো আমার মনে হয় এরকম এটা একটা পরিস্থিতি। আরেকটা আপনি দেখবেন যে আমরা জুলাই বিপ্লবের এই যে আকাঙ্ক্ষা, যে একটা নতুন বাংলাদেশ বা আমরা প্রত্যাশা করেছি, ছাত্রদের প্লেকার্ডে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চাই, ইনসাফ চাই। আমরা দেখেছি রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তাই আমরা দেখলাম যে ব্যক্তির পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার পরিবর্তে তারেক রহমান ক্ষমতায় আসছে, বা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কার বা সংশোধন, সেই জায়গাগুলো কিন্তু আগের মতোই থেকে যাচ্ছে। যেই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা সংগ্রাম করেছি বা ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই উপাদান যদি থেকে যায়, সবই থেকে যায়, তাহলে পরিণতিটা কি হইতে পারে? আমরা গত 2-3 দিনের যে পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে ঢাকা, আজকের এই দিনও আমরা যেটা দেখলাম যে বরিশালে, তারপর হচ্ছে যে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, অস্ত্রের মহড়া হচ্ছে, এবং হচ্ছে যে সেখানে আমাদের সরকার আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে, দর্শকের ভূমিকা পালন করছে, বা সেখান আমরা ঢাকা আলিয়ার প্রিন্সিপাল রক্তাক্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে সেখান থেকে ছাত্রদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো এই যে পরিস্থিতি আপনার, যেগুলো তো আমরা আশা করি নাই বা কেউ আশা করে নাই, এখন আমরা দেখতেছি যে সরকার 6 মাস, সরকারের মেয়াদ 6 মাস। ভাইরা বলবেন যে আমাদের তো সময় খুবই কম, আমাদেরকে আর এটা পর্যাপ্ত না। এটা যেমন ঠিক, তারপর হচ্ছে যে আপনার মর্নিং শোজ দ্য ডেজ, এটা তো ঠিক। আপনি প্রথম দিন থেকে তো আমরা দেখলাম যে জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের সনদ, রাষ্ট্রীয় সংস্কার, সেই জায়গাগুলো নিয়ে, যেটা নিয়ে গণভোট বা যেটা নিয়ে এত আয়োজন,
সেগুলো প্রথম দিন থেকে আমরা অস্বীকার করা শুরু করলাম সরকার ক্ষমতায় আসার পরে। তো সেখান থেকে তো আমার রাষ্ট্র কাঠামো যে সংস্কার, সেই জায়গাগুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে আমরা পিছনের দিকে চলে যাওয়া শুরু করলাম। এরপরে আপনি দেখেন যে এখানে আজকে বিদ্যুৎ সংকট, আজকে জ্বালানি সংকট, গ্যাস সংকট, আজকে মানুষের মধ্যে একটা অস্থিরতা মানে কাজ করতেছে। আজকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে। এই যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, সরকার সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার পরিবর্তে যাতে করে এখান থেকে দৃষ্টি সরানোর জন্য মানে ক্যাম্পাসগুলোতে একটা অস্থিরতা, হামলা, মহড়া সেটা শুরু হচ্ছে। আবার অথবা আরেকটা হতে পারে একটা ভয়ের ভীতিকর, মানে সরকারের আশঙ্কা করতেছে যে সামনের দিনে হয়তো এগুলো নিয়ে জনগণ রাস্তায় নামতে পারে, বিরোধী দল রাস্তায় নামতে পারে। তো নিজের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা, যাতে করে কেউ আর এটা নিয়ে কথা বলতে না পারে এবং হচ্ছে যে কেউ আন্দোলন করার সাহস না পায়, এবং আন্দোলন করলে যেন সেটাকে টুটি চেপে ধরা যায়। তাহলে তো সে আগের মতো একটা পরিবেশ তৈরি হলো। তো এই যখন অবস্থা, তখন তো বিরোধী দল হিসেবে বিরোধী দলের নেতা কথা বলতে পারেন যে যদি একটা আমাকে সেই পরিস্থিতি আমরা আবার লক্ষ্য করলে এগেইনস্টে আবার বাবুল ভাই, ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল বা আমরা তোড়জোড় দেখেছি, সেটির কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না এখন পর্যন্ত। সেই কারণেই হয়তো জামায়াতের আমির বলেছেন যে সামনে আরেকটা বিপ্লব আসলে। কেন রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন হয় নাই? কিভাবে? সব হয় নাই, অনেক পরিবর্তন তো হয়েছে। জামায়াতের আমির যেটা বলেছেন এটা ওনার পলিটিক্যাল রেটরিক্যাল বক্তব্য। আরে ভাই, গণঅভ্যুত্থান তো আর সময়ে সময়ে মানে ছেলের হাতের মোয়া না যে সকাল বিকেল হয়ে যাবে। 17 বছরের সীমাহীন মানে জুলুম, পীড়ন, শত শত খুন, গুম, হাজার হাজার কোটি টাকা পাচার, ছাত্র জনতা, আলেম ওলামা হত্যা, এরপরে আমরা সকলে মিলে একটা অভ্যুত্থান করেছি। এই অভ্যুত্থানের পিছনে কত আত্মদান, কত রক্ত, কত ত্যাগ, কত মানে সীমাহীন। আর 5 মাসের একটা সরকার, 6 মাসও হয় নাই, 5 মাস কয়েকদিনের সরকার, যেই সরকারের হাতে একজন মানুষও গুম হয় নাই, একজন মানুষও এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই, 57 জন সেনা অফিসার হত্যা হয় নাই, ছাপলা চত্বর হয় নাই, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয় নাই। আর আপনি বলে দিলেন হয়ে যাবে কালকে সকালবেলা গণ অভ্যুত্থান। বিষয় কি এরকম হতে পারে? হলে হবে, সেটাই আমার বক্তব্য নয়। আপনি যেটা বলেছেন যে ইনস্টিটিউশন হয় নাই, আমাদের একটা পার্লামেন্ট হয়েছে যেটা গণতন্ত্রের চর্চার হেডকোয়ার্টার, সেখানে আমরা সব কথা বলতে পারি। চমৎকার পার্লামেন্ট চলছে। আমাদের ইলেকশন কমিশন হয়েছে এবং এই কমিশন আরও মানে জুলাই চার্টার অনুযায়ী যেটা সেটা হবে। আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে, নির্দলীয় সরকার। আমাদের সবচাইতে বড় সংস্কার যেটা বাংলাদেশ, আমি মনে করি 5 বছর পরে মানুষ যাতে নির্দ্বিধায় নিঃসংকোচে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমাদের তৈরি হচ্ছে, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি। এবং আমি মনে করি বাংলাদেশে আপনি যত সংস্কার চান তার 80% এই ভোট দেওয়ার মধ্যে নিহিত আছে। আপনি যদি দিতে পারেন তাহলে আপনি 5 বছর পরে আপনি যখন ভোট দিতে পারেন, আপনি যদি মানুষের কাছে যেতে হয়, রাতের বেলায় যদি ভোট না হয়, ডামি আর আমি যদি ভোট না হয়, তাহলে বিএনপি নামক যে রাজনৈতিক দল সরকার পরিচালনা করছে তারা পরিবর্তন হইতে বাধ্য থাকবে যদি তাদের কোনো ব্যত্যয় থাকে, ভুল থাকে। হ্যাঁ, তাহলে পরিবর্তন হয় নাই আপনি কিছু এই কথা কিভাবে বলেন? হ্যাঁ, আরো পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে, আমি আপনার সাথে স্বীকার করি। সব পরিবর্তন তো 5 মাসে হয়ে যায় না। 1.5 বছরের সরকার কি করেছে? ইন্টারিম সরকার, তাদেরও তো কিছু দায়িত্ব ছিল। এই যে আজকে জুলাইয়ের যোদ্ধা যারা, জোড়াহায়ত যারা, প্রতিনিয়ত তাদের হাহাকার দেখে আজকেও দেখলাম এক মা যে বক্তব্য দিল, আবেগঘন বক্তব্য, যে আমি অনেক উপদেষ্টার কাছে গিয়েছি কিন্তু কোনো কারো কাছ থেকে কোনো সাহায্য পাই নাই। এটাও তো রিয়েলিটি। তার আপনি কি বলবেন? আমার ভাই বলল যে কি ঘোষক দাবি করছে তারেক রহমান, সে বক্তব্যটা শুনেছে কিনা আমি এখানে আসার আগে মনোযোগ দিয়ে নিচে দাঁড়িয়ে বক্তব্যটা শুনলাম। আজকের অডিওতে ভিডিওতে কোথাও তো তারেক রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয় নাই, এবার কি এক দফার ঘোষক বলা হয় নাই। এই ধরনের তথ্য কোথায় পাইলো আমি জানি না, যদি দিতে পারে তাহলে খুশি হব। আমি এখানে একটা ক্লিপিংস দেওয়া হয়েছে, তিনি আমাদেরকে দাবি, আমাদের দলীয় একটা প্রোগ্রামে বলেছেন এখন থেকে 1 দফা হাসিনার পদত্যাগ। তার মানে কি তাকে আমরা ঘোষক দাবি করে ফেলছি? এই যে ধরনের মানে পায়পাড়া দিয়ে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ঝগড়া বাঁধানো। হ্যাঁ, যেই হয়েছে আবু সাইদের ছবি নাই বলা হয়েছে, আমি 2বার এখানে তার ছবি আছে, তবে আমরা দাবি করি আবু সাইদের ছবিটা আরো ভালোভাবে আরো মানে প্রস্ফুটিত করার দরকার। সেটা আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন আছে। আমাদের নেত্রী খালেদা জিয়ার কোনো প্রসঙ্গ নাই, সেটা আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন আছে। আমাদের অসীমের ছবি নাই, আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন। অন্তর্বর্তী সরকারের সময় এই পাঠ্যপুস্তক থেকে অসীমের ছবি বাদ দেওয়া হয়েছে, সেটা তো ইন্টেনশনাল দেওয়া হয়েছে। অনেক জায়গা থেকে বিএনপির যে অবদান, সেই অবদানকে কোথাও তারেক রহমানের অবদান, বিএনপির অবদান একেবারে আউট করে দেওয়া হয়েছে। আমরা কি কোনো অনুষ্ঠান পণ্ড করছি?
কূটনীতিকদের সামনে। তখন সুতরাং যখন আমরা বলবো নিজেদের দায়টাও একটু দেখতে হবে, মানে নিজের দিকেও তাকাতে হবে, তাহলেই কিন্তু আমাদেরও ভুল হইতে পারে। আমরা সরকার পরিচালনা করছি, ভুল হলে আপনি ধরিয়ে দেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, নাহিদদের অবদান কি অস্বীকার করেছে, কিন্তু নাহিদরা যখন বলে যে সমস্ত ক্রেডিট আপনাদের, 17 বছর আপনারা কিছুই করতে পারেন না, এটা শিখতে পারেন না, ওইটা শিখতে পারেন নাই, টিনের সালে কাউয়া, এই সেই অমুক তমুক, হ্যাঁ, খালি বিএনপির দোষ দেয়। এখন তারা জোট করছে, তারা যে ওই যে তালা খুলতে পারে নাই 17 বছর মগবাজার অফিসের একদিনের, আমাদের এই 5 মাসে একদিন তালা আটকাইছি আমরা, তাকে অফিস ঘুরেই দিচ্ছি। সম্ভাবনা তৈরি হচ্ছে আটকানোর। আরে ভাই, সম্ভাবনার কথা যদি আপনি বলেন, হাইপোথিসিস, যেভাবে আশ্চর্য ব্যাপার মারধর শুরু করছেন দিয়েছি কি না, সম্ভাবনার কথা তো আমি আপনার কথা অনেক কথা বলতে পারি, আপনি ফ্যাসিস্ট আচরণ করবেন ভবিষ্যতে, এটা করবেন, সেটা তো আপেক্ষিক ব্যাপার। আপনি 5 মাস নিয়ে তো আমি কথা বলছি, 2 বছর নিয়ে কথা বলছি, আপনি এই ধরনের কথা বললে কেমনে লাভ হবে? তারপরে ধরেন এই যে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, হ্যাঁ, এটা নিয়ে আমাদেরও প্রবলেম হয়। আমি জনগণের প্রতিনিধি, আমার এলাকার থেকে মানুষ প্রশ্ন করে, আমি তো অস্বীকার করছি না, আমার বাড়িতে বাইরে থেকে খাবার আনতে হচ্ছে, এটা নিয়ে আমরা যে খুব খুশি, নট দ্যাট, কিন্তু এটা তো বিএনপির একার দায় না, এটা তো দীর্ঘদিনের পুরনো একটা ব্যাপার। তারপরে আপনার দেখেন যে জ্বালানির যে সোর্স, আপনার গ্যাসের, জ্বালানির, তেলের, হঠাৎ করে বিএনপি ক্ষমতা আসার কয়েকদিনের মধ্যে সেখানে একটা অস্থিরতা, একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি এই কয়েক মাসে মানে $4.3 বিলিয়ন এক্সট্রা খরচ করা হচ্ছে লাগছে এই বিধ্বস্ত অর্থনীতির মধ্যে। ক্যান ইউ ইমাজিন ইট? তারপরে আপনার সিএনজির যে জ্বালানি, চট্টগ্রামে যে 2টা আছে, তার একটা অগ্নিকাণ্ড হয়ে একটা বিকল হয়ে গেছে। আমার প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে উনি মালয়েশিয়ায় কথা বলেছেন আনোয়ার ইব্রাহিমের সাথে সরাসরি, এবং তারা কিভাবে দ্রুত এখানে সাপোর্ট দেওয়া যায়, তাদের সাথে জাপানের কন্ট্যাক্ট আছে, তার মধ্যেও সেই বিষয়ে তারা বলছে যে সেপ্টেম্বরের মধ্যে তারা একটা ভালো সাপোর্ট দিতে পারবে। আমাদের প্রচেষ্টা, এটা আমরা বুঝি না, আমাদের প্রচেষ্টা কি নাই? এখন আপনি যদি কন যে কালকে থেকে জ্বালানি আর গ্যাসের কোনো সংকট থাকবে না, বাংলাদেশে কোনো অস্থিরতা হবে না, আমাকে সরকারে বসাই দেন, দেই, আপনারা গ্যারান্টিটা দেন। এর জন্য ধরেন একটা ডকুমেন্টারিতে যদি ত্রুটি হতে পারে, ভুল হতে পারে, ব্যত্যয়ও হতে পারে, কিন্তু ওনারা যে দাবি করেছেন এই দাবি সত্য না। তারেক রহমান স্বাধীনতার ঘোষক, এই কথা বলা হয় না এই ডকুমেন্টারিতে। আবু সাইদের ছবি নাই, কথা সত্য না, 2বার তার ছবি দেখানো হয়েছে। এই কথা খালেদা জিয়ার ছবি দেওয়া, বিএনপি নেতারা বিক্ষুব্ধ হতে পারত, কিন্তু এর জন্য আপনি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে কূটনীতিক আছে, সেখানে বিশৃঙ্খলা করতে পারেন। তারপরে যে শিবির ক্যাম্পাসের কথা বলছে, আলিয়া মাদ্রাসা প্রিন্সিপালকে মাইরে ফাটাই লাইছে, এই সংকট শুরুটা কোথায় হলো? রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, যেই ছেলে আম্বান নাকি, সে একেবারে হাতুড়ি বাটাল বেলচা নিয়ে লাইব্রেরির মধ্যে থেকে শুরু করে দিছে পিটেনি, করছে তো। তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমি তো ছবি দেখলাম, জামাতের এক এমপি সাহেব সরাসরি দেশীয় অস্ত্র টস্ত্র নিয়ে একেবারে ক্যাম্পাস দখল করে ফেলছে। তো শুরুটা তো ওখান থেকে হইলো, উস্কানিটা কে দেয়, কোত্থেকে শুরু হয়? তারপরে আবার আপনারা ঘোষণা দিতেছেন, আসেন দেখি কার কত শক্তি, ছাত্রদলকে বের করে দেবে। ছাত্রদল তো রক্ত মাংসের মানুষ, তারা তো ক্ষমতায় আছে। হ্যাঁ, আপনি যখন চ্যালেঞ্জ জানাবেন ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের দেবে, তারা যদি রিয়েক্ট করে, তখন আবার আপনি ভিকটিম কার্ড খেলবেন, সহানুভূতি চাইবেন, এটা আবার কেমন কথা? বাবুল ভাই, আপনার কাছে আবার আসবো। ডক্টর আসিফ সাহান, যেই প্রসঙ্গটা মাহফুজ ভাই বলছিলেন যে ক্যাম্পাসগুলোর অস্থিরতা, আজকে প্রধানমন্ত্রী এটি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে দেশে অস্থিরতা সৃষ্টি। না, এর মধ্যে একটা ভালো খবর দেই এক সেকেন্ডে। বেগম রোকেয়া আজকে দেখলাম আবার শিবির আর ছাত্রদল একসাথে চমৎকার ভাবে তারা প্রোগ্রাম করছে। আজকে আসলে জুলাইয়ের দিন এই আলোচনা আমরা না করলে পারতাম, আমি কিন্তু বলিনি প্রথম স্পেলে, আমার ওই ভাই শুরু করলো, আমি আজকে জুলাই নিয়ে কথা বলতে চাইছিলাম। এগুলো শুনলে আওয়ামী লীগ আর হাসিনা হাসে। না, কাজ যদি হয়, কাজ যদি করে, তাহলে আলোচনাতে আসবে। অধ্যাপক ডক্টর আসিফ সাহান, প্রধানমন্ত্রী বলছেন যে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে, আর এটি তার কাছে মনে হয়েছে যে বাড়িটি ভেবে দেখা দরকার যাতে পলাতক ফ্যাসিস্টদের ফিরিয়ে আনা যায়। আবার মাহফুজ ভাই বলছিলেন যে সরকারের যে ব্যর্থতা, গ্যাস, বিদ্যুৎ খাত, জুলাই সহ নানা ইস্যুতে, সেটি ঢাকতেই ক্যাম্পাসগুলোতে ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। আপনার বিশ্লেষণটা কি? দেখুন, এখানে 2টা ব্যাপার আছে। প্রথম যে বক্তব্যটা, প্রথম যে জিনিসটা আমার মনে হয় ইম্পর্টেন্ট বোঝা, যে একটা কথা আমরা শুরু করেছিলাম না যে তখন, যে ব্যক্তির পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু কনসিডার। এটা সত্যি কথা যে 6 মাসে আপনি হয়তো সকল কনক্লুশন ড্র করতে পারবেন না, কিন্তু 6 মাস অনেক কিছু ইন্ডিকেটও করে। আনফর্চুনেটলি 6 মাসে আমরা যে পজিটিভ জিনিসপত্রগুলো যেটা দেখেছি, সেটা অনেকটাই না ব্যক্তি নির্ভর। প্রধানমন্ত্রী তারেক রহমান, উনার অ্যাক্টিভিটিস যেটা বা উনার যেই সেইটা হচ্ছে কি আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। কিন্তু গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা একজন ব্যক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারে না। মানে এটা একটা মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি জানেন, যে জামাতে ইসলামীর পলিটিক্যাল স্লোগান হচ্ছে সৎ লোকের শাসন চাই। বিএনপি হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি যে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলে। যখন শাসন ক্ষমতা বিস্তারের ব্যাপার ওঠে,
তখন আপনি যখন এক ব্যক্তির উপর নির্ভর করেন তখন সামহাও আপনি সেই জামাতের পলিটিক্যাল আইডিওলজিটাকে আপনি আপনার শাসন ক্ষমতায় আর কি আসলে হচ্ছে গিয়ে এস্টাবলিশ করে ফেলতেছেন। যেটা করা দরকার, যেটা বারবার করা দরকার, যেটার উপরে জোর দেওয়া দরকার, যে আমরা যদি গণতন্ত্রকে একটা সুসংহত জায়গায় নিতে চাই, তাহলে সিস্টেমেটিক যে চেঞ্জগুলো, বাবুল ভাই যেটা বললেন দ্যাটস ট্রু, কিছু জায়গায় পজিটিভ চেঞ্জ আছে, বাট এই কিন্তুগুলা খুব বড় ঝামেলা। যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে জুলাই চার্টারে যেটা আছে আপনার সেটা অনুযায়ী হবে, যদি না হয়, কারণ আমাদের এখন একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, তাহলে সেখানে আবার বিচার বিভাগের দলীয়করণের মতো কোনো সমস্যা হয়ে যাবে কিনা সেটা একটা ইস্যু। ইলেকশন কমিশন যেটা বললেন যে এখন ঠিক আছে, বাট ইলেকশন কমিশন, নেক্সট ইলেকশন কমিশন খুব সম্ভবত আমরা নিয়োগ দিব 2029-30-এর দিকে, যদি বর্তমানে যিনি আছেন উনি থাকেন, এবং তখন হচ্ছে ইলেকশন ইয়ার। তখন আমরা যে নির্বাচন কমিশনকে নিয়োগ দিব সেটা আসলে কি প্রক্রিয়া নিব, কারণ জুলাই সনদে আবার আমরা এখানে একটা ঝামেলা তৈরি করে রেখেছি। সেখানে আমরা বলেছি যে সকল দল ঐক্যমত্য হয়ে একজনকে নিয়োগ দিবেন। বাংলাদেশের এই বর্তমান 6 মাসের বাস্তবতা আপনি কি মনে করেন যে নির্বাচনের আগে দুইটা রাজনৈতিক দল একজন ব্যক্তির ব্যাপারে একমত হবে? এবং যদি না হয় তাহলে এক্স্যাক্টলি কি হবে? তাহলে তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে হচ্ছে। দুদকের কথা বলি আমরা, গুমের যে আইনটা যেটা ক্যাবিনেটে যেটা এসে হলো, সেইখানেও যে সমস্যাটা আছে, যে পুলিশের যে তদন্ত করার যে ক্ষমতাটা যেটা দেওয়া হয়েছে, সেটা তো আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে উনি এটার জন্য দায়ী বা উনার হচ্ছে কি সেই জুরিসডিকশন আছে কিনা তিনিই নেবেন, এইটা তো কোনো গণতান্ত্রিক কিসের জন্য হতে পারে না। সো দ্যাট ইজ আ বিগ প্রবলেম। এই প্রবলেমগুলোকে আপনাকে সলভ করতে হবে। কেন আমি বলছি এটা সলভ করতে হবে? কারণ আমি জামাত ইসলামীর আমির যেটা বলেছেন, আমি সেটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, যে এই যে বিপ্লব, দিস ইজ নট সো ইজি, এই কথার সাথে আমি একমত। বাট হ্যাভিং সেড দ্যাট, এইরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে যদি হচ্ছে আপনার ইকোনমিক অবস্থা খারাপ, যেটা চলছে সেটা যদি কন্টিনিউ করতে থাকে। আওয়ামী লীগের যদি দিকে তাকান, আওয়ামী লীগ প্রচুর পরিমাণে, যে কথাটা একটু আগে বলার চেষ্টা, 14-15-16 বছর ধরে আওয়ামী লীগ প্রচুর হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে। স্যার এখানে একটা পয়েন্ট আমি যোগ করি, বিএনপি সরকার যেটি বলছে যে ইকোনমিকের যে অবস্থা, এই অবস্থা তারা এই 17 বছরের এই ধরনের অবস্থায় পেয়ে গেছে। অ্যাবসলিউটলি, সেটা ঠিক। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে ধরেন আওয়ামী লীগের ইনএসেন্স আপনি যদি 2009, 10, 11, 12, 13, 14, 15-এর দিকে তাকান, আওয়ামী লীগের এক অর্থে কপাল বলেন বা ম্যানেজমেন্ট বলেন, যেটাই বলেন আপনি, সেটা একদিক দিয়ে ভালো ছিল এই কারণে তারা হিউম্যান রাইটস ভায়োলেশনগুলো এগুলো কিন্তু চালিয়ে গেছে, গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবই হয়েছে। কিন্তু ইকোনমিক একটা গ্রোথ এনশিওর করার কারণে অনেক সময় হচ্ছে গিয়ে মানুষ আমরা যেটাকে বলি পজিটিভ লিবার্টি, এইটুকু এনশিওর করার কারণে ওই রকম কোনো অভ্যুত্থান বা এটা হয়নি। আপনি চিন্তা করে দেখুন, গণ অভ্যুত্থানের যে পরিস্থিতি, সেটার পেছনে কিন্তু কোভিড, গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের অবস্থা, এই সব কিছু দায়ী। বিএনপি একটা অসুবিধাজনক অবস্থায় আছে। কেন আমি বলছি, বিএনপি ক্ষমতায় আসার পরে এই যে মিডল ইস্টের ওয়ার, এই যে তেলের দামের বা তেলের ইসের যে সংকটটা, এই সংকটগুলো বিএনপির যে ইনিশিয়াল ইকোনমিক প্ল্যান, সেখানে কিন্তু একটা বড় ধরনের ঝামেলা তৈরি করে দিচ্ছে, একটা বড় ধাক্কা দিচ্ছে। যেটা বিপদ হচ্ছে যে এখন আপনার যদি ইনস্টিটিউশন, যেটা আমি বললাম যে আপনি গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলো যদি আপনি না করেন, তাহলে দের ইজ আ পসিবিলিটি, আজকে হোক কালকে হোক, অলরেডি কোস্টগার্ডের ইস্যুতে একটা গুমের মতো ঘটনা ঘটে গেছে, এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। এর সাথে সাথে যদি ইকোনমিক এই ক্রাইসিসগুলো আমরা তেল গ্যাসের ইস্যে দেখছি, যদি এরপরে এমপ্লয়মেন্ট জেনারেশনে ঝামেলা চলতে থাকে, যদি ইকোনমিক ডাউনটার্ন আরও কন্টিনিউ করে, তখন কিন্তু সিচুয়েশনটা, এই যে যেটা বললাম যে ইনস্টিটিউশনগুলোর অ্যাবিলিটি আপনি স্ট্রেংথেন করছেন না, অন দি আদার হ্যান্ড ইকোনমিক ক্রাইসিসেও হচ্ছে গিয়ে মানুষজন পড়ছেন, তখন এই সরকার, সেটা হয়তো 6 মাসে হবে না, কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে সরকারকে কিন্তু তখন যেতে হবে। সো ওই প্ল্যানটা, যে আপনার ইকোনমিক প্ল্যানগুলোকে বাস্তবায়নের জন্য আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনি কিভাবে সাজাবেন, এই জায়গাটায় আমি বিএনপির একটা বড় ধরনের মনে হয় যে বিএনপি আসলে পুরনো রাষ্ট্র কাঠামোকেই ধরে রাখতে চাই বা খানিকটা। কারণ বিএনপি কিন্তু যখন আমরা ওই কনসেন্সাস কমিশনের মিটিং দেখেছি, তখন বিএনপিতে কিন্তু একটা কথা বারবার এসেছে যে আমরা রাষ্ট্র যাতে দুর্বল না হয়ে যায়, সরকার যাতে দুর্বল না হয়ে যায়। এইখানে আমার আপত্তি আছে। আমার যে দুইটা বিষয় আমি একটু বলি। যেমন একটা, এটা শুধু বিএনপির না, এটা জামাত এবং এনসিপিরও কিছু ক্ষেত্রে, যে গণতন্ত্রকে আমরা সবসময় নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র, যে যদি 5 বছর পর পর একটা নির্বাচন হয়, দ্যাট ইজ ডেমোক্রেসি। কিন্তু গণতন্ত্র এই যে মাঝখানে ইনস্টিটিউশনগুলো বিল্ডিং করা, কারণ না হলে যেটা হয় 5 বছর একটা সরকার থাকবে, সে তার মতো করে চালাবে, তারপরে হচ্ছে কি আপনি আরেকজনকে আনবেন, মাঝের সময়টায় প্রচুর সমস্যাগুলো তৈরি হয়। গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না, এখানে সিটিজেনের পার্টিসিপেশনের ব্যাপার, শুধুমাত্র ভোটের দিন যে ভোট দিয়ে আসবেন সেটা না, এর মাঝখানের অংশগ্রহণ,
যেটা বললাম প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানো, আনফর্চুনেটলি এই আন্ডারস্ট্যান্ডিংটা যে ডেমোক্রেসি যে অন্য একটা ব্যাপার, ডেমোক্রেসি যে নির্বাচনের চেয়েতেও বেশি, সেইটা একটা। আর দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে বিএনপির দিক থেকে কিন্তু এরকম একটা ধারণা আছে যে এমন কোনো কিছু করা যাবে না যাতে সরকার দুর্বল হয়ে যায়। এখন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আপনি দুদক বা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন এই জায়গাগুলোকে যদি আপনি স্বাধীনতা দেন, সেটা কিন্তু সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। ইটস নট একটা জবাবদিহিতা সম্পন্ন সরকার কিন্তু দুর্বল সরকার না, বরং এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে গভর্নমেন্টকে একটা সার্টেন লেজিটিমেসি দেয়, যেটা একটা পলিটিক্যাল পার্টি চাইলে সেটা ব্যবহার বাউল করতে ভাই পারে। শুরুর দিকেই বলছিলেন যে আমাদের একটা পার্লামেন্ট আছে, পার্লামেন্টে আমরা ডিবেট করছি, কত সুন্দর প্রাণবন্ত আলোচনা হচ্ছে। তো এই বিষয়গুলো তো বাউল ভাই তুলছেন না। আপনার কাছে আবার আসবো স্যার। মাহফুজ ভাই, আসিফ শাহ স্যার শুরুর পয়েন্টে যেটি বলছিলেন যে বিএনপির এনসিপির কথা, যে এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বা জুলাই গণঅভ্যুত্থানের গর্ভেই বেড়ে ওঠা একটি রাজনৈতিক দল তারা হয়েছে। বিএনপি তারা চাচ্ছে যে ২৪কেও ধারণ করতে এবং ১৭ বছরে তাদের যে নির্যাতন নিপীড়ন সেটিকেও তারা সামনে আনতে চান। কিন্তু আপনাদের বিষয়ে ৫ আগস্টের পর থেকেই যেটি বলা হচ্ছে বা বিএনপি থেকে শুরু করে অনেকেই অভিযোগ করেন যে ২৪কে দিয়ে ৭১কে রিপ্লেস করার চেষ্টা করেন। জি, এটা আসলে মানে ২৪কে দিয়ে ৭১কে রিপ্লেস করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, এবং এটা সম্ভবও না। ৭১ আমাদের মহান স্বাধীনতা বা আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এটা আমাদের জন্য বিশাল একটা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, এটা অনেক বড় অর্জন। এখন আপনি ২৪ আবার এইটাকে ৭১কে আমরা অবশ্যই সর্বোচ্চ সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, কিন্তু ২৪কে আমি খাটো করার কোনো সুযোগ আছে কিনা? ২৪-এ আমার স্বাধীনতা যে পর্যায়ে চলে গেছে, আধিপত্যবাদের রাহুর গ্রাসে আমরা যেভাবে পড়ে গেছি, আমার দেশে কি হবে না হবে সেটা যেন এক দিল্লি থেকে ঠিক করে দেওয়া হয়। আমার এখানে কোন দল রাজনীতি করবে করবে না, কে নির্বাচনে যাবে যাবে না, সেটা যখন আরেক দেশের সে ঠিক করে দেয়, তখন তো সেটাকে আপনি স্বাধীনতা বলতে পারেন কিনা বা স্বাধীনতার কোন পর্যায়ে পড়ে, সেই স্বাধীনতা আমাদের ছিল কিনা। তো সেটা সেখান থেকে যেন আমরা যে আমরা দ্বিতীয়বার যে আবার মুক্তি পেলাম, আমরা যে অর্জন আধিপত্যবাদের রাহুল গ্রাস থেকে মুক্তি পেলাম, বা এক ব্যক্তির যে স্বৈরতন্ত্র বা ফেসিবাদ থেকে মুক্তি পেলাম, আজকে আমরা যে কথা বলতে পারতেছি, আজকে ৭১কে আমরা ৭১ যে কারণে হয়েছে যে পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকারকে মর্যাদা দেয় নাই, মানে আমাদের জনগণ ভোট দিয়েছে, তারা সেটার আলোকে ক্ষমতা হস্তান্তর করে নাই, সেজন্য তো আমরা মুক্তিযুদ্ধে গেলাম, মুক্তিযুদ্ধ করলাম। তো সেই গণতন্ত্রকে প্রথম হত্যা করলো কে? শেখ মুজিবুর রহমান এসে হত্যা করলো, শেখ মুজিবুর রহমান এসে বাকশাল কায়েম করলো, সব দল নিষিদ্ধ করলো। তারপর হচ্ছে যে মানুষের মানবিক যে মানবাধিকার যেগুলো ছিল, সে আমাদের সংবিধানের সেই অধিকারগুলো খর্ব করলো। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে পত্রিকা বন্ধ করে দিল। তারপর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সব কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে আসলো। এরপর হচ্ছে যে সংসদের আইন পাশ হওয়ার পরে সেটাও রাষ্ট্রপতির অধীনে নিয়ে আসলো সংসদটাকে। তো সব কিছু কুক্ষিগত করার তাহলে হত্যাত্যাগ করলেন তো তিনি। এরপর হচ্ছে যে আওয়ামী লীগ আসে কী করলো? আওয়ামী লীগ আসে তো এই শেখ হাসিনার ১৭ বছরে কী হলো? যে গণতন্ত্রের এই যে উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে যেভাবে ছিনিয়ে নেওয়া হলো, যে হচ্ছে যে আপনার ভোটের অধিকার নাই, ভোট আপনি দেন কি না দেন সেটা দিনের ভোট রাতে বা হচ্ছে মানে যে কোনোভাবে একটা তামসার নির্বাচন, কুকুর বিড়াল শুয়ে আছে, তো সেই যে এটাকে দিয়ে যে ইয়াকে জায়েজ করার চেষ্টা করা হলো, তো সেগুলোকে তো তারা হত্যা করেছে। তো এখন আমরা মনে করি এই কথাটা আমরা বলি না, এই কথাটা বেশি বলে যারা হচ্ছে যে ২৪কে অস্বীকার করতে চায়। তারা বলতে চায় যে ২৪-এর আলোচনাটা বেশি হলে, ২৪কে বেশি হাইলাইট করা হলে তাহলে ৭১ অবদমিত হবে। ৭১ অবদমিত হওয়ার মতো কিছু না। ৭১ আমাদের জাতির জন্য একটা শ্রেষ্ঠ অর্জন, গৌরবের বিষয়। কিন্তু ২৪ও আমাদের জন্য যে একটা গৌরবের, আমাদের যে একটা মর্যাদার, বা আমরা যে একটা দ্বিতীয়বার আমরা যে আধিপত্যবাদের হাত থেকে মুক্তি পেলাম, আমরা যে গণতন্ত্রের শাসন ব্যবস্থা আবার ফিরে আসলাম, ফেসিবাদকে যে আমরা বিদায় করতে পারলাম, আমাদের আয়নাঘর গুম খুন বা হচ্ছে যে মানুষের যে জীবনের বেঁচে থাকার যে অধিকার, স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি, সেটা যে আমাদের ছিল না, সেখান থেকে আমরা মুক্তি পেলাম, সেটাকে যারা অস্বীকার করতে চায়, ২৪-এ কিছুই হয় নাই, কয়জন মারা গেছে, এই পুলিশ মারা গেছে, এ মারা গেছে, সে মারা গেছে বলে যারা ২৪কে যারা অবনমিত করতে চায়, অপমান করতে চায়, তারা এই কথাটা বেশি বলে। আসলে এটা কোনোটাকে অবনমিত করা বা খাটো করার কোনো কিছু নাই। দুইটা এগুলো আমাদের জাতির জীবনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো যার যেটা প্রাপ্য সেটাকে সেই জায়গায় রেখে মর্যাদা দিতে হবে, এবং এটাই আমাদের জন্য উচিত। আর আমি কি একটু বলতে পারবো যে এখানে আমি বিএনপির ব্যাপারে যে বিষয়টা বললাম,
বিএনপি শুরুর থেকে ধরেন এই যে 2 বছর সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেখানে একটা বড় সময় গিয়েছে সংস্কারের জন্য আলোচনায়। সংস্কার কমিশন করা হয়েছে 6টা, তারপর সংস্কার কমিশন নিয়ে আসে ঐক্যমত্য কমিশন করা হয়েছে, সেখানে মিটিংয়ের পর মিটিং করা হয়েছে, করা হয়েছে, জুলাই সনদ হয়েছে, স্বাক্ষর করছি, আমরা কি কি সংস্কার চাই সেগুলো আমরা লিখছি, আমরা এরপরে গণভোটের জন্য প্রচারণা চালিয়েছি। কিন্তু সে জায়গা থেকে এসে অপ্রয়োজনীয়ভাবে আমার কাছে মনে হয়েছে শুরু থেকে একটা বিতর্ক এই যে সংস্কারের ব্যাপারে। আপনার আওয়ামী লীগের একটা বড়, যদি আপনি লিমিটেশনের কথা বলেন, আওয়ামী লীগ উন্নয়ন করেছে, উন্নয়ন হয়েছে, কিন্তু হচ্ছে যে এই যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা, সব কিছুর জন্য শেখ হাসিনার দিকে তাকায় থাকতে হয়। শেখ হাসিনা যেটা বলে সেটাই আইন, শেখ হাসিনা যেটা বলে সেটাই বাস্তবায়ন। শেখ হাসিনা কারো জীবন ফিরিয়ে দেয়, কারো জীবন নিয়ে নেয়। এই যে ওয়ান ম্যান শো, সেই জায়গাটা, এই যে এই ক্ষমতার যে ভারসাম্যহীনতা, সেই জায়গাটা যদি থেকে যায়, এখন আমরা দেখতেছি এই প্রবণতা, তারেক রহমানই সব, তারেক রহমান সাইকেলে চড়ে না, তারেক রহমান হচ্ছে ট্রাক চালায়, তারেক রহমান হচ্ছে যে জি, মাহমুদ ভাই, ইয়াতে আপনার কথা- প্রোটেকশন ছাড়া চলে। এরশাদ কিন্তু সাইকেল চালাইতো, কি জন্য চালাইতো? বলতো যে এটা হচ্ছে যে জ্বালানি সংকট দূর করার জন্য, এরশাদ হচ্ছে যে জি, খরচ মাহমুদ ভাই, সাশ্রয় করার জন্য। আপনার কথা- তা এখন আপনি যদি ইনস্টিটিউশন, আপনি যদি কথা স্যার আমি যেটা বলছেন, আপনার কথা বুঝতে আপনি পেরেছি। যদি দুদক, আপনার যদি দন্তহীন বাগে থেকে যায়, সরকারি দলের কোনো তদন্ত করতে না পারে, আপনার যদি নির্বাচন আপনি যদি সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করেন, বিচারকরা যদি স্বাধীনভাবে বিচার করতে না পারে, আপনি যদি নির্বাচন কমিশনে আপনার নির্বাচন ভাই বললেন যে নির্বাচন কমিশন শক্তিশালী হবে, নির্বাচন কমিশনে যদি আপনি আপনার নির্বাচন পরিচালনা কমিটির একজনকে নিয়ে এখানে অতিরিক্ত সচিব বানায় দেন, তাহলে নির্বাচন কিরকম হবে, এগুলো নিয়ে তো মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হ্যাঁ, আপনার হচ্ছে। কাছে আবার আসবো বাবুল ভাই। যেটি আসিফ শাহ স্যারও বলছিলেন যে পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনটা হয়েছে আসলে ব্যক্তি কেন্দ্রিক। কিছুদিন আগে বিএনপির মহাসচিবও বলছিলেন অনেকটা আক্ষেপ করে যে সমাজ বদলায়নি, কেউই বদলায়নি, শুধুমাত্র প্রধানমন্ত্রী শুনেন, ছাড়া। সমাজটা তো একটা বিস্তৃত অ্যাঙ্গেল। এই সমাজের সংস্কার পরিবর্তন রাজা রামমোহন রায় থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে না, নবাব তিনি আব্দুল লতিফ ঘুষ থেকে দুর্নীতির শুরু করে কথাও বলেছেন। যুগে যুগে কালে কালে ঘুষ দুর্নীতি পুলিশের তো ব্রিটিশ আমলেও শুরু ছিল, নতুন তো না, কোতল। এই ঘুষ দুর্নীতি কে বন্ধ করতে পেরেছে? আপনারা যদি কাল বসায় দিয়ে আপনিও পারবেন না, এটা রাতারাতি। তবে এটা একটা আশঙ্কা, মানে আশার কথা, যে যিনি টপম্যান বা প্রথম ব্যক্তি সরকারের, তিনি যে পরিবর্তন হয়েছেন, তিনি যে ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ পড়ে গালাগালি শুরু করেন না জামাত ইসলামের নামে, বিএনপির নামে বা অমুকের নামে, আওয়ামী লীগের নামে, এটা তো একটা ইতিবাচক পরিবর্তন। আমি মনে করি উপর থেকে যদি শুরু হয়, গ্রাজুয়ালি তার প্রভাব কিছু না কিছু হলেও পড়ে। এখন মন্ত্রীরা প্রোটোকল ছাড়া চলেন, এটা একটা সাশ্রয় করবার জন্য। কারণ এটাকে যদি এর সাথে তুলনা করেন, আমার কিছু বলার এখন নাই। আমরা দেখি যে রাজনৈতিক সচিব নিয়োগ করা হচ্ছে জনগণের আহা। টাকায়, তো সেগুলো সাশ্রয় আচ্ছা, হচ্ছে না, আচ্ছা, আচ্ছা। অপচয় হচ্ছে। আপনি বলেছেন তো ভাই, জি, না। একটু একটু নর্মসটা ঠিক রাখেন দয়া করে। তো যাই হোক, উনি যেটা বলেছেন, এরশাদ সাহেব সাইকেলে চড়তো, এরশাদের সাথে একটা গণতান্ত্রিক সরকারের প্রধানকে উনি মিলিয়ে ফেলছেন, খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, তারেক রহমান, মানে এরশাদের কেলেঙ্কারি বা এরশাদের রাতের ভোট, সেই ভোটে এরশাদের সাথে ওনাদের কিছু খাতির টাতির ছিল। ওই যে শাহান ভাই যেটা বললো যে 24 আর 71, এই দুই আলোচক যেটা বললো, হ্যাঁ, এই জায়গায় অনেকের একটা অস্বস্তির জায়গা আছে। যেমন 71 জামাত ইসলামের জন্য একটা মারাত্মক অস্বস্তির জায়গা। হ্যাঁ, কারণ তারা এই স্বাধীনতার বিরোধিতা করেছিল দলীয়ভাবে, সেটা ভুল কি ঠিক সেটা অন্য ব্যাপার, বা তাদের নামে কেউ কেউ রাজাকার আলবদরের অভিযোগও দেয়। সেই জন্য 71-এর প্রসঙ্গ যখন আসে তখন তারা বিব্রত বোধ করে, কিন্তু বিএনপি বিব্রত বোধ করে না 71-কে নিয়ে। কারণ আমার দলের তখন না থাকলেও আমার দলের যিনি ফাউন্ডার, তিনি একজন স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের যোদ্ধা। আমরা সবসময়ই দেখেন, এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে বাণিজ্য করতে করতে আপনি যত অন্যায়ের কথা বলতেন আওয়ামী লীগের অপকর্মৃত, এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তারা রাষ্ট্রীয় করতে, এগুলো করতে 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 দেশ ছাড়ে পালানো লাগছে তাদেরকে। হ্যাঁ, আবার ধরেন এই 90, আমাদের ধরেন 90 আমরা, এটা জাতীয় পার্টির জন্য তো বটেই, জাতীয় পার্টির বিরুদ্ধে, বরং এই 90-এর সাথে সময় 86 সালের নির্বাচনে জামাত এবং আওয়ামী লীগ এবং বিএনপি কন্ট্যাক্ট হইলো যে কেউ নির্বাচনে যাবে না, গেলে জাতীয় বেঈমান হবে। জামাত আর জাতীয় পার্টি যায় 86 সালে সেই নির্বাচনে বৈধতাটা দিল, যে কারণে তারা 4 বছরের বেশি এক্সটেন্ড করলো। হ্যাঁ, এই জাতীয় পার্টি, বিএনপি দেয়নি, এবং বিএনপি 90-এর যে ভূমিকা সেটা অবিচ্ছিন্ন, এবং বেগম খালেদা জিয়ার আপসী ননমনীয় ভূমিকা, ডাকসুর নেতৃত্বে তৎকালীন সময়ে মূলত এই গণ আন্দোলনটা হয়েছে, সেখানে বিএনপির উজ্জ্বল ভূমিকা, সেটাকেও বিএনপি পুঁজি করে নাই, বাণিজ্য করে নাই। আর 24-এও বিএনপির অসংখ্য শহীদ, অসংখ্য আত্মত্যাগ। অনেকে বলে 1 মাসের আন্দোলন, এটা ভুল, এটা অন্যায়, অবিচার। 1 মাসে কখনো কোনো আন্দোলন হয় না, এটা দীর্ঘদিনের আন্দোলন পরিক্রমা।
আস্তে আস্তে ওই যে বলেছে পার্থ যেটা বলেছেন যে আমরা 17 বছরে 300 রান করেছিলাম, আর আপনি লাস্ট 1 ওভারে 6 ওভারে 18 রান করেছেন। প্রত্যেকেরই অবদান আছে। এই দীর্ঘদিনের বিষয়টা তো এরকম না, আপেল গাছ লাগাইছি, হ্যাঁ 3 মাসের মধ্যে ফল দিয়ে দিছে, বা সবজি গাছ লাগাইছি, ধরলো, খাইলাম, ভক্ষণ করলাম। বিষয়টা এটা একটা দীর্ঘ আন্দোলন। এই প্রসঙ্গে আমাদের শিক্ষক প্রফেসর এমাজউদ্দিন স্যার একটা চমৎকার কথা বলেছিলেন আমাকে ওনার মৃত্যুর আগে, যে আমি স্যারকেই বললাম, স্যার কিভাবে মানে কি হবে? বললো, বাবা আমি রাষ্ট্রবিজ্ঞান 50 বছর পড়িয়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তোমরা হতাশ হও না, এই রিজিম থাকবে না, এই আওয়ামী লীগ টিকবে না। তা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আর একটা টক শোতে আমি বলেছি, স্যার কিভাবে থাকবে না আপনি বলেন? বলে, দেখবা যে কোনো স্পার্কিং এর মধ্য থেকেই এটা একটা প্রশীভূত হয়ে যাবে, হ্যাঁ যে কোনোভাবেই হবে। তো কিভাবে হবে আমি জানি না, বাট হবে, তুমি শিওর থাক, আমি না দেখতে পারি, তুমি দেখবা। মাওলানা রুমি বলেছিলেন, জালালউদ্দিন রুমি, যে যখন পৃথিবীর সব আলো নিভে যায় তখন ফুলকির মধ্য থেকে যে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয় তা মানে দাবানল তৈরি করে, তার নেভাবার। আচ্ছা তাই হয়েছে। তো সেই জন্য এই যে 24-এর কথা আসে, 24ও বিএনপি পণ্য করতে চায় না, পুঁজি করতে চায় না, বা 24 নিয়েও বিএনপির অস্বস্তি নাই, 90 নিয়েও বিএনপির অস্বস্তি নাই, 71 নিয়েও অস্বস্তি নাই। এই যে 71-এর মতো 24কে কেউ আবার বগল দাবা করতে চায়। কথাই বলে যে না 24 সবার, কিন্তু কাজের বেলায় 24 আমরা করেছি, আপনারা 17 বছর এটা করেছেন, ওইটা ছিঁড়েছেন, এটা করেছেন, টিনের সালে কাউয়া, এই সেই বিএনপি 1 2 3 4 ছাত্র দলের এটা কর, ওইটা কর, ওইটা মার। এই যে অস্বস্তি, হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, এটা শুরু করছে আমার ভাইরা নির্বাচনের আগে থেকে। হ্যাঁ, পৃথিবীর বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার মানে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তার পতন চায়, অথচ সেই দল 220 সিটে দিচ্ছে, এটা বলেছে রেকর্ডেড। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। কালকে অভ্যুত্থান হয়ে যাবে বিএনপির বিরুদ্ধে। আরে ভাই, অভ্যুত্থান যদি এত সহজ হইতো, আওয়ামী লীগের আমল তো 17 বছর আপনি অভ্যুত্থান করতে পারেন না, 17 বছর লাগছে। আপনি অভ্যুত্থানের একটা পার্টনার মাত্র। বিএনপির মতো এত দল, বড় দল ছিল, ছাত্র জনতা ছিল। আপনি যদি এতই অভ্যুত্থান করতে পারেন সকালে আর বিকেলে, তাহলে 17 বছরের ভিতর করলেন না কেন? 17 বছর কেন লাগলো? সেই জন্য গল্প বাক্যাবাদ। আমাকে এগুলো নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা আছে, আমাদের অনেক সমালোচনা সহ্য করতে হবে, আমরা জানি অনেক কথা আমাদের শুনতে হবে। বলবেন, এটা গণতন্ত্রের সমাজ, ফ্রিডম অফ স্পিচ আছে, আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, কোনো অসুবিধা নাই, কেউ বাধা দেবে না। স্যার, যেটি বাবুল ভাই বলছিলেন যে 71-এর মতো 24 কেউ বগল দাবা করতে চায়, মানে এর আগে যদি আপনি খোলাসা করে বলেছেন, আরেকটু যদি একটু বিস্তারিত বলেন যে কারা আসলে বগল দাবা করতে চায়। দেখুন, মানে এটা তো আমি এর আগের সাথেও পরিষ্কার আগেও করেছি, বলেছেন। এবং মানে এটা তো মানে আজকে উনি যেটা বললেন যে সেটা একদিক দিয়ে ভালো, সেটা ঠিক আছে, যদি সেটা হয় তাহলে খুবই ভালো। বাট একই সময়ে মানে ওই জামাত ইসলামী দলের তো অন্যান্য অনেকের বক্তব্য আমরা শুনেছি মাঝখানে বিভিন্ন টকশোতে বা ইসাতেও তো এসে, যে 71 যে আসলে কিছুই নেই, এই ধরনের বক্তব্যও তো আমরা শুনেছি। এইগুলো তো প্রচণ্ড সমস্যামূলক, এবং 71 যেটা হচ্ছে কি আমাদের পরিচয়ের মূল জায়গা যেটা, সেইখানে আঘাত করাটা তো একটা বড় ধরনের সমস্যা, এবং যেইটা এই জায়গাটাতে খুব খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমরা যখন বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, তার ফেরত আসা নিয়ে কথা বলছি, আপনি যতদিন পর্যন্ত 71-কে নিয়ে কন্ট্রোভার্সি বা ইস্যু করতে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ফেরত আসার রাস্তা আপনি খোলা রাখবেন, এটা একদম পরিষ্কার। এই ব্যাপারে আমার মনে হয় না যে কারোরই কোনো ইস্যু থাকা উচিত। সো এই ধরনের বক্তব্য এইটা। এখন যেইটা হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যেইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই রাজনৈতিক দলটির ভূমিকা নিয়ে সিগনিফিকেন্টলি শুধু কনসার্ন না, এটা নিয়ে তো বড় ধরনের ইস্যু আছে, এবং এইটার রেসপন্সিবিলিটি স্বীকার করা এবং সেই অনুযায়ী ইস্যু করা, সেই ক্ষেত্রে যথেষ্ট দ্বিধার জায়গাও হচ্ছে কি আমরা দেখেছি। যেটা আমি বলেছি, এটা তো শুধু আমার বক্তব্য না, এটা খুব সম্ভবত মাহফুজ আলমও একবার আমার সাথে বলেছিলেন, যে কাফফারা শব্দটা বোধহয় উনি ব্যবহার করেছিলেন, এবং সে যেটা করেছিলেন। সো এইটাকে যেটা বললাম, যে পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজিক্যালি তারা এটাকে রিডেমশনের জন্য এইটাকে হচ্ছে কি আঁকড়ে ধরবার একটা চেষ্টা তারা করেছেন। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট সেই জিনিসটা আছে, সেই জায়গাটাতে আমি যেটা বলেছি তখন, যে এনসিপির তার অস্তিত্বের সাথে এটা সম্পর্কযুক্ত, আর এটা হচ্ছে গিয়ে তার রিডেমশনের একটা। বিএনপি হচ্ছে এই জায়গায় সবচাইতে সুবিধাজনক অবস্থানে, যে কথাটা উনি বললেন দ্যাটস ট্রু। 71 তারা এটার একটা অংশ এখনো, মানে শুধু যে বিএনপির যে ফাউন্ডার তিনি তা না, বিএনপির অন্যান্য আরও যারা ছিলেন যে তারাও এটার সাথে জড়িত। 90 দে আর ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টনার, এবং সেটার একটা ফল তো 91 নির্বাচনে দে গট ইট। 24-এও তারা একটা পার্টনার। সো বিএনপি হচ্ছে এখানে সবচেয়ে সুবিধাজনক অবস্থায়। সো যেটা বললাম আমি সেটা আপনি আবার এক্সপ্লেন করতে এবং পারবেন। আরেকটু এটা দেখেন, আমি 10 সেকেন্ড, বিএনপির কিন্তু কোনো কলঙ্কজনক ভূমিকা নাই গণহত্যা বা গণতন্ত্র বিরোধী ভয়ঙ্কর ভূমিকার। জি মাহফুজ ভাই, প্রশ্ন করব না, আপনি রিপ্লাই সরি সরি না 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 ঠিক আছে। বিএনপির কলঙ্কজনক অধ্যায় হচ্ছে যে বিএনপি সবসময় সুবিধাভোগী দল, যে যে কোনো পরিবর্তনের পরে ওনারা ক্ষমতায় আসে, আর ক্ষমতায় এসে জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো, ওগুলোকে ধ্বংস করে। যেমন ত্রিদলীয় যে রূপরেখা হয়েছিল রাষ্ট্র সংস্কারের,
সেটাকে বিএনপি 91 ক্ষমতাতে এসে সেটাকে ধ্বংস করছে এবং সেই 96 যেই তত্ত্বাবধায়কের জন্য অনেক খুব ইয়া নিলেন, ইয়ার সাথে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, করছেন, সেই যখন ক্ষমতায় আসলেন তখন ওনারা তত্ত্বাবধায়ক ছিলেন না। তখন পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হইতে পারে না, তখন ওনাদের আর তত্ত্বাবধায়ক দরকার নাই। শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক দিলেন, কিন্তু তার মধ্যে আরেকটা ওই যে একদলীয় নির্বাচন করলেন 96-তে আইসা 15 ফেব্রুয়ারি, এবং সেটা হচ্ছে বিএনপির জীবনের একটা কালো অধ্যায়। এবং এরকম হিসাব করলে আরো অনেকগুলো অধ্যায় আসবে। 86 নিয়ে উনি অনেক কথা বললেন, 86-তে জামাত খুব অপরাধ করে ফেলছে, কিন্তু 88-তে জামাত যে ওখান থেকে পদত্যাগ করে এসে সংসদে রাজপথে ভূমিকা নিলেন এবং সেটার জন্য যে এরশাদ যে তার থেকে সরে আসতে বাধ্য হলো, সেটার জন্য কৃতিত্ব দিবেন না। আবার 91-তে আমাদেরকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে সরকার গঠন করার সুযোগ দিল, সেগুলোর জন্য উনি কৃতিত্ব দিবেন না, এটা স্বাভাবিক। আরেকটা ইস্যু আমি একটু সংক্ষেপে বলতে চাই, না আমি একটু সংক্ষেপে বলতে চাই, রাজা মানে 71 সবকিছুতে মানে আলোচনা টেনে নিয়ে আসলে জামাত ইস্যুতে 71 মানে খাঁচ কাটা যেখান থেকে যায় সেখান থেকে সে খাঁচ কাটাতে 71-এ ফেলাইতে হবে। তো 71 নিয়ে যদি আমি আপনাদের সুন্দর সংক্ষিপ্তভাবে একটা বলি, 71 নিয়ে বিএনপিরও খুব বেশি কিছু বলার নাই, কারণ হচ্ছে বিএনপির জন্ম হয় না ওই সময়। জিয়াউর রহমানকে দিয়ে সব জাস্টিফাই করতে পারবেন না। প্রধানমন্ত্রী বানাইছেন কারে ওই সময়? শাহজিজকে, সে রাজাকার সর্দার, সে জেল খাট, তার সাজা হয়েছে, জামাতের নেতাদের ওই সময় সাজা হয় নাই। এবং হচ্ছে যে মশিউর রহমান জাদু মিয়াকে বিএনপির তা কাদের দুইজনকে দুই পাশে বসা নিয়ে দল গঠন করছেন এবং যাদেরকে মন্ত্রী বানাইছে তাদের মধ্যে অধিকাংশ রাজাকার, এমপি বানাইছেন রাজাকার। এরপর হচ্ছে যে আপনি আসেন, এই যে আওয়ামী লীগ বলতে পারো বা জামাতের আপনি দিয়ে দেন সব দায়। 71-এর যুদ্ধটা শুধু জামাতের বিরুদ্ধে হয়েছে, মানে ভাবটা এরকম। 71-এ আপনার এই যে 469 জন যারা হচ্ছে যে এমএলএ এবং এমএনএ যারা ছিল, তাদের মধ্যে 403 জন যখন সংবিধান গণপরিষদ গঠন করা হলো, সেখানে 403 জন আসছে হচ্ছে সদস্য, বাকিদেরকে সদস্য করা হলো না কেন? হলো না হচ্ছে যে সেখানে আওয়ামী লীগের এমপি 46 জন এমপিকে সেখানে বহিষ্কার করছে, তারা রাজাকার ছিল, তারা সেখানে শান্তি কমিটির সদস্য ছিল। তো তার এরপর হচ্ছে আপনার যে রাজাকারের তালিকা আওয়ামী লীগের আমলে করা হলো, সেখানে সর্বোচ্চ রাজাকার সংখ্যা হলো আওয়ামী লীগের, দ্বিতীয়ত হচ্ছে ওনাদের দল বিএনপির, জামাতের হলো তৃতীয় অবস্থানে। তাহলে এটা তো ওনাদের একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে। এখন সবকিছু আপনি জামাতের গাড়ি দিয়ে যুদ্ধটা জামাতের বিরুদ্ধে হয়েছে এরকম বলেন, কিন্তু এদেশের মানুষ তো এই ছিল আমাদের আজকে সংবাদ। আবার দেখা হবে একই সময়।